লিটিল চ্যাম্পরা স্বাগত তোমাদের প্রিয় জিকে আড্ডাতে। পড়াশোনা নয়, আজ হবে মজার ছলে গল্প করতে করতে জ্ঞান বাড়ানোর খেলা। আরে আরে স্ক্রল করে যাচ্ছেন কোথায়? এটা শুধু খুদের জন্য না, খুদের কাকু পিসি মাসি সবার জন্য। সামনে অনেক পরীক্ষার ফর্ম ফিল আপ হতে চলেছে। ওই যে আগেই বলেছি 8 থেকে 80 আমরা সবার জন্য আছি। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি চা নিয়ে আর খুদের হাতে পপকর্ন ধরিয়ে বসে পড়ুন আমাদের জিকে আড্ডাতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নইলে স্বপ্নে ডাইনোসর তাড়া করবে কিন্তু। কি ভাই, নিজেকে খাঁটি বাঙালি বলে দাবি করো তো? রসগোল্লা আর ইলিশ মাছের গল্প তো অনেক হলো, কিন্তু যদি জিজ্ঞেস করি আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি, অনেকেই হয়তো মনে মনে ভাবছেন এ আর এমন কি, রয়্যাল বেঙ্গল টাইগার। বাবা, এখানেই তো খেয়ে গেলেন মস্ত বড় একখানা গুগলি। বাঘ মামা কিন্তু আমাদের জাতীয় পশু না। তাহলে চলুন আজ আমরা আড্ডার মেজাজে জেনে নিই কিছু সহজ কিন্তু চটজলদি ভুল করে ফেলা টপিক। আমরা আজ আমাদের নিজের রাজ্য পশ্চিমবঙ্গের নিজস্ব পাখি, পশু, ফুল, ফল, গাছ সম্পর্কে এমন কিছু মজাদার তথ্য জানব যা আপনার মগজের বাতি দপ করে জ্বালিয়ে তুলবে। আপনি বা আপনার খুদে যদি আগের থেকেই জেনে থাকেন তাহলে চলুন আমাদের সাথে একবার ঝালিয়ে নিন। সরাসরি চলে আসা যাক আজকের টপিকে। বলো তো আমাদের রাজ্যের জাতীয় পশু কি? কি ভাবছো? বাঘ? পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো মেছো বিড়াল। নামে বিড়াল হলে কি হবে, কিন্তু সাধারণ ম্যাও ম্যাও টাইপ না। এ হলো বাংলার মাছপ্রেমী সুপারহিরো। জলের ধারে থাকে আর মাছ ধরে খেতে ভীষণ ভালোবাসে। মানে বাংলার মানুষের মতোই, মাছ ভাত ছাড়া যা চলে না। আচ্ছা, বাংলার রাজ্য পশুও যদি মাছ ভাত প্রেমী হয় তাহলে বুঝুন বাঙালিয়ানা কতটা গভীর। বিড়ালরা সাধারণত জল দেখলে পালিয়ে বাঁচে, কিন্তু ইনি হলেন জলের রাজা। এদের পায়ের আঙুলগুলোর মাঝে হাঁসের মতো পাতলা চামড়া থাকে, এর জন্যই জলের নিচে চিতার গতিতে সাঁতার কাটতে পারে। তাহলেই ভাবুন বিড়ালের শরীরে হাঁসের গিয়ার। বিড়াল সাধারণত হাঁটার সময় থাবার নিচে নখ লুকিয়ে রাখে, কিন্তু এদের নখ সবসময় সেলুনে নাপিতের খুরের মতো বাইরে রেডি হয়েই থাকে। জলের পিছল মাছকে একেবারে এক থাবায় কেটে ফেলে। মানুষের যেমন ডাইভিং স্যুট আর ইয়ার প্লাগ লাগে, এদের ভগবান জন্ম থেকে সেগুলো দিয়ে পাঠিয়েছেন। কি বুঝলেন না? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। এদের গায়ের লোম 2 স্তরের হয়। ভিতরের স্তরটা এতটাই ঘন যে জল এদের চামড়া পর্যন্ত পৌঁছাতেই পারে না। একে বলে ওয়াটারপ্রুফ ফার। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যখন এরা জলের নিচে ডুব দেয় তখন এদের কান দুটো নিজের থেকেই ভাঁজ হয়ে বন্ধ হয়ে যায়, যাতে জল ঢুকতে না পারে। এরা দেখতে আর নামে বিড়াল হলে কি হবে, রাতের অন্ধকারে এদের ডাক শুনলে মনে হবে কোনো ডাইনি হাসছে, গা ছমছম করতে বাধ্য। গায়ে কালো ছোপ ছোপ দাগের কারণে গ্রামের মানুষ প্রায়শই চিতাবাঘের বাচ্চা ভেবে ভুল করে। এদের ওজন প্রায় 16 কেজি পর্যন্ত হতে পারে। তাহলে বুঝলেন তো, বাঘ মামা সুন্দরবনে বসে গর্জন করলেও আমাদের পশ্চিমবঙ্গের আসল ঘরের ছেলে কিন্তু মেছো বিড়াল। কিন্তু দুঃখের বিষয়, জলাভূমি কমে যাওয়ার কারণে আজ এরা বিলুপ্তির পথে। এবার আসি আমাদের জাতীয় পাখিতে। ঝটপট বলে ফেলো দেখি, নিজের কাছে নিজের পরীক্ষাতে পাশ করলে কিনা। আচ্ছা, এবার বলে দিই, আমাদের জাতীয় পাখি কিন্তু পুরো দস্তুর অলরাউন্ডার একদম। মাছে ভাতে বাঙালি হলেও সুযোগ পেলে বিরিয়ানিটাও ছাড়ে না। কি ভাবছেন যে অলরাউন্ডার পাখি আবার কি, আর সে বিরিয়ানি বা খায় কি করে? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। আমাদের সুন্দরী শ্বেতকণ্ঠ মাছরাঙার নামে কিংফিশার হলে কি হবে? এরা মোটেও কিন্তু মাছের উপর নির্ভর করে বেঁচে থাকে না। এদের ডায়েট চার্টে বিরিয়ানি, অর্থাৎ ব্যাঙ, টিকটিকি, ইঁদুর, কাঁকড়া বিছে, এমনকি সাপও থাকে। তাই মাছ না পেলেও এদের খুব একটা আফসোস থাকে না। অন্যান্য মাছরাঙা যখন মাছ ধরতে ওয়াটার পার্কে ডিউটি দেয়, আমাদের এই অলরাউন্ডার জাতীয় পাখি তখন কারেন্টের তারে বসে রোদ পোহায়, আর ড্রোনের চেয়েও হাইটেক সিসিটিভির কাজ করে। ভগবান এর মাথায় জন্ম থেকেই হেলমেট আর শক অবজারভার দিয়ে পাঠিয়েছে, তাই রকেটের গতিতে আকাশ থেকে নামার সময় কোনো ধাক্কা খেলেও নো অ্যাক্সিডেন্ট, নো চালান। বাসা বানানোর ব্যাপারে এরা কোনো আর্কিটেক্টের থেকে কম না। ঠোঁট দিয়ে খুঁড়ে মাটির নিচে 3 থেকে 4 ফুটের গোপন বাংকার বানিয়ে ফেলে। এদের চোখে 3D ও HD কোয়ালিটির ভিশন সেট করা থাকে, তাই জলের উপর ও ভিতরে কোনো শিকারী এদের চোখকে ফাঁকি দিতে পারে না। এবার তাহলে ফুলে আসা যাক। এবার নিজের উত্তরটা নিজের কাছে বলে ফেলুন দেখি, তারপর তো আমার সাথে মেলাবেন। পুজো আসছে, এইবার তা আমাদের কোন ফুলের মিষ্টি সুবাস দেয়?
হ্যাঁ, একদম ঠিক বলেছেন। শিউলি, এটাই আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় ফুল। আমাদের জাতীয় ফুল আবার নাইট শিফট বেশি পছন্দ করে, দিনের বেলায় টেনে ঘুম দেয়। হিন্দু মতে যেখানে মাটিতে পড়ে থাকা ফুলে পূজা হয় না, সেখানে মাটি থেকে কুড়িয়ে শিউলির হয় মন্দিরের ভিআইপি এন্ট্রি। শিউলির সকালে সূর্যকে দেখে ঝরে যাওয়া নিয়ে এক রূপকথার কাহিনী আছে, সেটা পরে একদিন বলবো। রূপচর্চা ও আয়ুর্বেদেও এর জুড়ি মেলা ভার। রাতে ফুটে সকালে সূর্য দেখে ঝরে যাওয়ার জন্য একে আবার দুঃখের গাছ বা ট্রি অফ সরও বলা হয়। শিউলি নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে। আমাদের ভারতের জাতীয় গাছ তো বট, আমরা সবাই জানি, কিন্তু আমাদের নিজেদের রাজ্যের জাতীয় গাছটি কি? এই গাছের এমন কিছু অদ্ভুত কাণ্ড কারখানা আছে যা শুনলে আপনিই বলবেন, গাছের আবার এত নাটক। চলুন তাহলে আমাদের নাটকে ছাতিম গাছের কুণ্ডলি বের করা যাক। একে ব্ল্যাকবোর্ড ট্রি বা স্কলার ট্রিও বলা হয়। কেন জানেন? প্রাচীনকালে এই গাছের নরম হালকা কাঠ দিয়ে ব্ল্যাকবোর্ড তৈরি করা হতো। আবার ডেভিলস ট্রি বা শয়তানের গাছ হিসাবে ইনি বেশ পরিচিত। বেচারা গাছ রাতের বেলায় কীটপতঙ্গদের আকর্ষণ করার জন্য সস্তার সেন্ট মেখে বসে থাকে, আর সেই কড়া গন্ধে রাতের অন্ধকারে মানুষের মাথা ঘুরে যায়। আর যত দোষ হয় ভূতের। এই গাছ নিজেই একজন ম্যাথ টিচার। আমরা অঙ্ক করতে ভুল করতে পারি, কিন্তু ইনি একদম ক্লিয়ার ম্যাথ করেন। প্রতিটা থোকাতে 7টি করেই পাতা থাকে, এর জন্য একে বলা হয় সপ্তপর্ণী। আরও একটা মজার ঘটনা বলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটিকে এতটাই ভালোবাসতেন যে বিশ্বভারতী থেকে কোনো ছাত্র পাশ করে বের হলে তাকে মেডেলের বদলে ছাতিম পাতার একটা থোকা উপহার দেওয়া হতো। সুতরাং নো ছাতিম পাতা, নো শান্তিনিকেতন ডিগ্রি। একটা জিনিস নিয়ে তর্কের কোনো জায়গাই নেই। যদি ভুল করেও বলে ফেলেন তাহলেও চোখ বন্ধ করে উত্তরটা ঠিকই হবে। কিসের কথা বলছি ধরুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের জাতীয় ফলের নাম বলছি। চোখ বন্ধ করে কি বলবেন? আম। এবার এই ফলের রাজাকে নিয়ে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। জানেন কি, আমের বয়স ভারতে প্রায় 5000 বছর। আমের ব্যাপারে ভারত কিন্তু বিশ্বগুরু। আজ আমেরিকায় যে কটা বিখ্যাত আমের জাত পাওয়া যায় তাদের ডিএনএ টেস্ট করলে পূর্বপুরুষ কিন্তু ভারতেই পাওয়া যাবে। মানে কি দাঁড়ালো? হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমেরিকা ভারত থেকে আমের চারা চুরি করেছিল। আমের বোঁটার আঠা, যেটা মুখে লাগলে চামড়ায় ফোসকা ফেলে দেয়, সেই আমই আবার দাঁত মজবুত করে। আম গাছের এই বিষ আর অমৃতের রসায়নটা জানতেন কি? যে আটি আমরা ডাস্টবিনে ফেলে দিই, জানেন কি তার ভিতরেই লুকিয়ে আছে কোটি টাকার ব্যবসা। বিজ্ঞানের ভাষায় আমের আটির ভিতরের ফ্যাটকে বলে ম্যাঙ্গো বাটার, যা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি দামি কসমেটিক্স, ময়েশ্চারাইজার, সাবান তৈরি হয়। আম শুধু সুস্বাদুই নয়, প্রেমেরও প্রতীক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আম পাতা আর আম গাছকে ভালোবাসা ও সৌভাগ্যের প্রতীক হিসাবে বিয়ে বা পূজাতে ব্যবহার করা হয়। আচ্ছা, আপনার মনে প্রশ্ন জাগে না যে ল্যাংড়া আমের নাম এমন ল্যাংড়া কেন হলো? খোঁড়া তো না, তাহলে ল্যাংড়া কেন? প্রশ্ন যখন জাগালাম উত্তরটা আমিই দিচ্ছি, চাপ নিতে হবে না। ল্যাংড়া আম ল্যাংড়া ছিল না, আম চাষি ছিল ল্যাংড়া। আচ্ছা, বুঝিয়ে বলছি, দাঁড়ান। অনেক বছর আগে বারাণসীতে এক ল্যাংড়া ফকিরের বাগানে এই আম প্রথম জনপ্রিয় হয়। তারপর থেকেই এর নাম হয় ল্যাংড়া। এই ল্যাংড়া কিন্তু দেখতে কাঁচা, কিন্তু স্বাদের রাজা। অনেক হলো এই ফুল ফল গাছের গল্প, এবার আসি আমাদের প্রধান ভাষায়। আচ্ছা, আমরা যারা বলি মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তারা কি সত্যিই নিজের ভাষা সম্পর্কে সবটা জানে? আপনি কি জানেন, শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে না, সুদূর আফ্রিকার একটা গোটা দেশ বাংলাকে তাদের রাষ্ট্রীয় ভাষা বানিয়েছে। হ্যাঁ, 2002 সালে সিয়েরা লিওন দেশের রাষ্ট্রপতি বাংলাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণা করেছেন। পৃথিবীতে প্রায় 7000 ভাষা আছে, কিন্তু জনসংখ্যার বিচারে আমাদের বাংলা পৃথিবীর 5ম বৃহত্তম ভাষা। পৃথিবীতে প্রায় 30 কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ফ্রান্সে যত লোক ফ্রেঞ্চ বলে তার ডবল লোক বাংলায় কথা বলে। পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা কি জানেন? হ্যাঁ, গুগলে সার্চ করে দেখুন একবার। কি বাংলা তো? হ্যাঁ, ইউনেস্কো বাংলাকে শব্দের উচ্চারণ ও টোনের মিষ্টতার কারণে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষার তালিকায় শীর্ষ 3-এর মধ্যে রেখেছে। একটা অবাক করা বাংলার ইতিহাস আমিই জানতাম না। কি বলুন তো? যে বাংলা ব্যাকরণ পড়তে আমরা এত ভয় পাই,
সেই বাংলা ব্যাকরণ কিন্তু কোনো বাঙালি তৈরি করেননি। 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণ লিখেছিলেন একজন পর্তুগিজ পাদ্রী, ম্যানুয়েল দা আসুম্পসান। আপনার কি মনে হয় সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম? তাহলে আপনি সম্পূর্ণ ভুল। ভাষাবিজ্ঞান বলছে বাংলার মা সংস্কৃত না, বড়জোর দিদিমা বলা যেতে পারে। বাংলার আসল জন্ম হয়েছে মাগধী প্রাকৃত বা অপভ্রংশ থেকে। আচ্ছা, আমরা যারা নিয়মিত গঙ্গায় স্নান করে নিজেদের পবিত্র করি, তারা কি জানি আমাদের রাজ্যের প্রধান নদী গঙ্গার নিচে কি কি রহস্য লুকিয়ে আছে? সবার প্রথমে আসা যাক গঙ্গার সেই ম্যাজিক জলের কথায়। গঙ্গার জল বছরের পর বছর বোতলে রাখলেও কেন নষ্ট হয় না জানেন? না না, গঙ্গা জলের কোনো অলৌকিক ক্ষমতা নেই, বরং এর পিছনে আছে বৈজ্ঞানিক যুক্তি। গঙ্গার জলে ব্যাকটেরিওফাজ নামে এক বিশেষ ভাইরাস থাকে, যা ব্যাকটেরিয়াকে খেয়ে 24 ঘন্টা জল ফিল্টার করে এবং জলকে ফ্রেশ রাখে। গঙ্গার নিচে এক ধরনের ডলফিন থাকে, যারা জন্ম থেকেই অন্ধ। এরা বাদুড়ের মতো শব্দ তরঙ্গ তৈরি করে পথ চলে এবং শিকার ধরে। এরা এতটাই স্পেশাল যে এদের ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়। পশ্চিমবঙ্গের আলাদাভাবে কোনো রাষ্ট্রপ্রাণী নেই। গঙ্গা নদীর নাম বদলের একটা কঠিন রোগ আছে। ভাগীরথী নামে উত্তরাখণ্ড থেকে জন্মের পর গঙ্গা নাম নিয়ে কিছুটা গিয়ে আবার পদ্মা আর হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ও হ্যাঁ, গঙ্গা নিয়ে একটা পৌরাণিক গল্প আছে। রাজা ভগীরথ কঠোর তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন, তাই এর নাম হয় ভাগীরথী। সমুদ্রের নোনা জল ছেড়ে ইলিশ মাছেরা আবার প্রতি বছর গঙ্গা নদীতে হানিমুন করতে আসে। গঙ্গার মিষ্টি জলের সাথে ইলিশের ডিম পাড়ার একটা রোম্যান্টিক সম্পর্ক আছে। এই কারণেই পদ্মার ইলিশের স্বাদ পৃথিবী সেরা। এখন আবার গঙ্গার মাছেরা মেট্রোর আওয়াজে শুনছে। একটাও নাট বল্টু ছাড়া তৈরি হয়ে গেল একটা আস্ত লোহার ব্রিজ। সেটা আবার 80 বছর ধরে কোনো পিলার ছাড়াই গঙ্গা নদীর উপর দাঁড়িয়ে আছে। ভাবুন তো, আশ্চর্য ইঞ্জিনিয়ারিং। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা কোনটা বলুন তো? দার্জিলিং? সঠিক উত্তর হচ্ছে সান্দাকফু। আপনি কি জানেন এই পাহাড়ে এমন কিছু হোটেল আছে যেখানে কোনো পাসপোর্ট ছাড়াই আপনি রাতে ঘুমাচ্ছেন ভারতে আর সকালে আপনার পা চলে যাচ্ছে নেপালে? না না, অবাক হবার কিছু নেই। ওখানকার অনেক হোটেলের মাঝখান দিয়ে গেছে আন্তর্জাতিক সীমারেখা। যাকে আমরা স্বর্গের মতো সুন্দর ভাবি, তার আসল নামের মানে নাকি বিষাক্ত উদ্ভিদের পাহাড়। এখানেই অ্যাকোনাইট নামে বিষাক্ত গাছ জন্মায়, যার গন্ধ মাথা ঘুরিয়ে দেয়। টাকা খরচ করবেন একটা পাহাড় ভ্রমণের, আর ফ্রিতে দেখতে পাবেন পৃথিবীর 5টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে 4টি সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু, এই সব কিছু। এই অফার কি হাতছাড়া করা যায়? যান, সুযোগ পেলে ঘুরে আসুন। পাহাড় দিয়ে তৈরি আস্ত একজন মানুষ, যিনি আকাশের দিকে মুখ করে কোটি কোটি বছর ধরে ঘুমিয়ে আছেন। একে স্লিপিং বুদ্ধ বলা হয়। স্থানীয় মানুষেরা একে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। আচ্ছা, যদি বলি ভারতের জাতীয় সঙ্গীত কি, সেটা তো একটাকে বলে ফেলবেন। তাহলে আমাদের রাজ্যের রাজ্য সঙ্গীত কি, সেটা কেন জানবো না? হ্যাঁ, হিন্টস দিচ্ছি। মনে করুন তো, ওই একই ব্যক্তির বিখ্যাত লেখা। কি মনে পড়লো? ফুটবলের হ্যাট্রিক তো দেখেছেন, কিন্তু সঙ্গীতের দুনিয়ায় রবীন্দ্রনাথের হ্যাট্রিক শুনেছেন কি? হ্যাঁ, ভারত আর বাংলাদেশের পর পশ্চিমবঙ্গের অফিসিয়াল রাজ্য সঙ্গীতও ওনারই লেখা। আজকাল রাখি পূর্ণিমাতে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে গিফট চায়, কিন্তু 1905 সালে বিশ্বকবি যখন রাস্তায় নেমে ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু মুসলিমদের এক করতে রাখি উৎসব করেছিলেন, তখন গিফট নয়, সবার মুখে এই গানই ছিল প্রতিবাদের অস্ত্র। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। বাঙালিরা কথায় কথায় যেভাবে একে অপরের পা টানে, রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় সেটা 100 বছর আগেই আন্দাজ করেছিলেন। তাই তিনি গানের স্পেশাল লাইন লিখে গেছেন। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক হে ভগবান। তাহলে বুঝতে পারছেন, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু স্রেফ রসগোল্লা আর মাছ ভাতের রাজ্য নয়। এখান থেকে আমেরিকা যেমন আম চুরি করে নিয়ে যায়, তেমনি আমরাও মাছরাঙার মতো ছোঁ মেরে জ্ঞান তুলে নিই। তাহলে আজ পশ্চিমবঙ্গের সম্পর্কে জানতে গিয়ে অনেক অজানা টপিক সম্বন্ধে জেনে নিলেন। কি আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।